চিফ ইলেকশন কমিশনার একটা অথর্ব লোককে যদি বসায় রেখে যদি ইলেকশন করাতে চান, তাহলে কিভাবে ইলেকশন হবে? যে চিফ ইলেকশন কমিশনার আমাকে বলে, সরি ভাই, আমি কেউ জানি না, আমি টেকনিক্যাল লোক না, আমি তো এগুলো বুঝি না। তা আপনি বোঝেন না, তাহলে আজকে যুগে এসে 2025 সালে যেখানে এরকম একটা ন্যাশনাল আইডি কার্ডকে ঘুরাই দিয়ে এরকম ইলেকশন মেকানিজম করা যায়, এরকম তসলিম জারা মতো লিস্টেড মানে লোকজনকে ফেলে দেওয়া যায়, তার মানে আপনি এটা হতে দিচ্ছেন, আপনি তো জেনে শুনে হতে দিচ্ছেন। আপনারা জেনে শুনে এগুলো, এমন না যে আপনি জানেন না, বোঝেন না। আপনি, হ্যাঁ, আপনি টেকনিক্যাল জিনিসটা বোঝেন না, যে টেকনিক্যালটা পারেন মানে, কিন্তু এটা যে মেকানিজম যে করতেছে, এটা যে ডিজিএফআই খেলতেছে, আর আপনি এটা বোঝেন না। আপনাকে চিফ ইলেকশন বসানো হয়েছে, আপনি এগুলো বোঝেন না। উনি ভালো করে বোঝেন, উনি এগুলো হতে দিচ্ছেন, কারণ হচ্ছে ওনাকেও একই আদেশ দেওয়া হয়েছে। 5ই আগস্ট থেকে 8ই আগস্ট আপনার এই টকশোতে আমি কয়েকবারই বলেছি, এই যতগুলো লোককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এই যে ইলেকশন কমিশনার থেকে মানে ধরে, মানে যে সব জায়গায় যত লোক বসানো হয়েছে, সবগুলো ওয়াকার সাহেব ইন্টারভিউ দিয়ে বসাইছেন। ওনার ইন্টারভিউতে লোক বসছে, তার মানে ওনার আদেশের বাইরে কেউ কাজ করতে পারেন না। এগুলো কোনো একটা ইন্টারভিউ, এখন কি দেশ চালাচ্ছে ওয়াকার এবং ডিজিএফআই এর আঙ্গুলের ইশারায় দেশ চলছে? ওয়াকার সাহেব এবং ডিজিএফআই চালাচ্ছেন। নির্বাচনও কি হবে না হবে এখন থেকে তারা এই নির্দেশনা দিচ্ছে। আপনার নির্বাচন হতে হতে দেখবেন যে তারা যে রেজাল্ট আনতে চায় সেই রেজাল্ট তারা এনে নিয়ে আসবে, সে যে কোনো উপায় হোক। তাদের মেকানিজম একটা না। তারা মানে এই যে বলে না যে একটা অশিক্ষিত মানে দুষ্ট লোকের থেকে একটা শিক্ষিত দুষ্ট লোক অনেক বড় রকমের ক্ষতি করতে পারে দেশে। তা আমাদের দেশের সমস্যাটা হয়ে গেছে এই ভালো ভালো অফিসার গুলোকে দিয়ে, এই মানে হানি ট্র্যাপ বলেন আর কি ট্র্যাপ বলেন, এই বিভিন্ন ট্র্যাপ করে করে এদেরকে দিয়ে কাজে লাগানো হচ্ছে। প্রত্যেকটা কোর্সের বিএসইউ নাম্বার 1 অফিসাররা এখন হচ্ছে সব পদে আছেন, যাদের দিকে তাকায় আমরা মনে করতাম যে গোল্ডেন অফিসার। এই গোল্ডেন অফিসাররা সবচেয়ে আগে বিক্রি হয়েছে, এবং তাদের ব্রেন তো আছে, আল্লাহ তো তাদেরকে ব্রেন দিয়েছে, এবং এই ব্রেন গুলো খাটায় তারা এই খারাপ কাজগুলো করতেছে। তার মানে খারাপ কাজগুলো খুব নিখুঁত ভাবেই করতেছে। এই জন্য হাদির মানে মানে হাদিকে কেন মানে আপনার এই মানে মৃত্যু করেও এই আন্দোলনকে থামাইতে পারে নাই, এটা হচ্ছে আল্লাহর খেলা। মানে ওরা যত বড় খেলা করে, আল্লাহ তো তার থেকে বড় খেলোয়াড়। দেখেন হাদির অন স্পট মৃত্যু হওয়ার কথা, আমি বলেছিলাম না, যেভাবে তারা ফায়ারিংটা করেছে, যে অস্ত্র দিয়ে এবং যে অ্যাঙ্গেলে যেভাবে জায়গায় মারেছে, যেভাবে ট্রেনিং করানো, তো তাদের টার্গেট ছিল হাদি অন স্পট মারা যাবে, এবং তারপর পরে আরো এরকম 10টা ঘটনা ঘটবে, যে মানুষ পুড়ায় ফেলানো, বা ধরেন আরেক এরকম এনসিবির আরো 2-1টা নেতা মারা যাবে। এরপরে হচ্ছে যে তারা সাহস হারায় ফেলবে। কিন্তু কি হলো, আল্লাহ কি করলেন, আল্লাহ হাদিকে 5টা দিন বাঁচায় রাখলেন। 5-7টা দিন বাঁচায় রেখে মানুষের মধ্যে সেই হাদি তৈরি করে ফেললেন। প্রত্যেকটা মানুষের মধ্যে হাদি জন্মায় গেল। এখন সেই হাদিকে তার ঠেকাইতে পারতেছে না। এই জুলাই ফেরত নিয়ে আসলো আল্লাহ। এটা পুরো আল্লাহর একটা নির্দেশনাই হয়েছে, এবং এই নির্দেশনা অনুযায়ী এখন তারা গিলতেও পারতেছে না, উগলাইতে পারতেছে না। পাপ, তাদের পাপ তাদেরকে শেষ করে ফেলতেছে। তারা একদম নিজেরাই নিঃশেষ হওয়ার মতো জায়গায় যাচ্ছে। 57টা অফিসারকে বিডিআর কমিশনে যেগুলো নিরীহভাবে মারা হয়েছে, এই আল্লাহ এদেরকে বিচার করবেন, এদেরও বিচার হবে এর থেকেও জঘন্য। কারণ আমি তো দেখতে পাচ্ছি তারা মানে শাস্তির ভয়ে বা বিচারের ভয়ে তারা অন্যায় করেই যাচ্ছে। তারা হাদির মতো লোককে মেরে ফেললো, তারা মানুষ পুড়ায় ফেলতেছে, তারা কোন কাজটা করতেছে না। আপনি আমাকে বলেছিলেন জুলকার নায়েন, উনি তার ঘোষণাই করে দিয়েছেন যে 4টা গুলি করার কথা ছিল, একটা গুলি করার পরে ম্যাল ফাংশন হওয়াতে আর বাকিগুলো গুলি করতে পারে নাই। তো ওই ভদ্রলোককে এই ব্রিফিংটা কে দিয়েছেন? এটা ডিজিএফআই দিয়েছেন। উনি তো ডিজিএফআই এর একদম পেইড এজেন্ট। আমি তো বলতেছি বারবার, আমি ওনাকে এক জায়গায় ধরাই দিই। দেখেন আজকে তো আমি আজকে আসলে খাতা খুলে বসছি, পচা শামুক না। আমি তো এখন মানে মানুষের যে আমি তো বলেছি যে আমার গায়ে পাড়া দিলে আপনি আপনার পা কাটবে, আমার পা কাটবে না। এই জুলকার নায়েন 2017 সালে জেনারেল আজিজ, যেটা নিয়ে উনি কি প্রাইম মিনিস্টার রিপোর্টটা করেছিলেন, কি নাম, সাম প্রাইম মিনিস্টারস ম্যান, এই যে রিপোর্টটা করেছিল, সেখানে সে দেখিয়েছিল যে জেনারেল আজিজ এবং তার পরিবার নিয়ে, তার ভাইকে নিয়ে সে হাঙ্গেরিতে আছে, এবং হাঙ্গেরির কিছু ভিডিও ফুটেজ সে বের করেছিল ওইখানে। এই হাঙ্গেরিতে কিভাবে গেছিল জানেন? 12 জন। আমাকে যে চাঁদাবাজির মামলা করে আজকে দেশ বার করছে, যে মানে শাহরিয়ার আহমেদ চৌধুরী, এই শাহরিয়ার আহমেদ ওই ভিজিটের সঙ্গ। ওখানে আরেকজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, এক এমপি হিসেবে জামাই। ওইখানে এই জেনারেল আজিজ ছিলেন। এই জেনারেল আজিজদের যে জিও পাস হয়েছে, যান 2017 সে জিও বের করেন। জিও বের করলে দেখবেন আইবিভগ নামে একটা কোম্পানি তাদেরকে জার্মানের দাওয়াত দিয়ে নিয়ে গেছিল, পুরা খরচ ওই আইবিভগ কোম্পানি দেয়া।
কিন্তু তারা জার্মান থেকে হাঙ্গেরিতে তাদের একটা প্রজেক্ট দেখাইতে নিয়ে গেছে। এইভাবে তারা এবং এই সফর সঙ্গীতে আজিজ সাহেব তার ফ্যামিলির সবাইকে ঢোকাইছে, কারণ আজিজ সাহেব দেশের বাইরে বেরোতে গেলে একজন চিফকে কোনো একটা কজ দেখাইতে হয়, বা উনি তখন হচ্ছে বিডিআর এর প্রধান, উনি বিদেশের বাইরে যাওয়ার জন্য কজটা বের করেছিলেন আই বিভাগ। এই আই বিভাগেরই আমি পরবর্তীতে কান্ট্রি ম্যানেজার ছিলাম, সো আই নো স্পেসিফিক্যালি ওই সময় কি ঘটেছিল। এই জুলকার নাইম ছিল হচ্ছে ওই সফর সঙ্গীত দালাল, সে সকল কিছু সেই সময় জানে, কারণ সে ছিল হচ্ছে তার ভাইয়েরই একজন বিজনেস পার্টনার, যে বিজনেস পার্টনার দিয়ে পেগাসাস বিক্রি হবে। এবং এই পেগাসাসের জন্য তারই মানে ক্যাডেট কলেজের ফ্রেন্ড, আমার কোর্সমেট ব্রিগেডিয়ার জেনারেল বদরুল এনটিএমসি তে এখনো আছেন, এই পেগাসাস কেনার ব্যাপারে তারা দালালি করতেছে। এই দালালিরই একটা পার্ট তারা। এখন সে ডিজেফেরই সোর্স হয়ে গেছে। আজকে সেই সোর্স হয়ে সে আগাম বলে দেয় যে হাতি কিভাবে মারা যাবে। আমাদেরকে কি সারা বোকা ভাবে? আমাদেরকে সেটাকে ভয় দেখায়? বললাম না আরো হাদি তৈরি করে গেছে 100টা। যদি 100টা তৈরি করে থাকে, আমি তার মধ্যে একটা, আরো 99টা বাকি আছে, আমাকে মেরে ফেলেন, তারপর আরো 99টা বের হবে। এভাবে আপনাদের শেষ হবে না। আপনাদেরকে এখনো পর্যন্ত রেড ফ্ল্যাগ দেওয়া হচ্ছে। স্বেচ্ছায় অবসরে যান, স্বেচ্ছা ছেড়ে দেন, দেশকে ছাড়েন, বহুত অত্যাচার করছেন।